হ্যালো বন্ধুরা, ভাবছেন দীঘা মন্দারমণি তাজপুর তো অনেক হলো, তো এবার কাছাকাছির মধ্যে ওয়ান নাইট স্টে আর কোন বিচে করা যায়। তাই আপনাদের জন্য নতুন এই উড়িষ্যার বাগদা বিচের সন্ধান নিয়ে আসলাম, যার দূরত্ব কলকাতা থেকে মাত্র 246 কিলোমিটার, আর গাড়িতে সময় লাগে প্রায় 5.5 ঘন্টা। আমরা কিভাবে আমাদের গাড়ি নিয়ে বাগদা বিচ গেলাম, কোথায় থাকলাম, আর পরের দিন ফেরার পথে ওখান থেকে চাঁদিপুর বিচও কীভাবে ঘুরে আসলাম তা জানতে আমাদের এই পুরো ব্লগটা দেখুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা আজ আবার বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ 27/12/2024। আজকে আমরা যাচ্ছি বাগদা সি বিচ, উড়িষ্যা। আমরা বুক করেছি বাগদা বিচ সি সাফারি বিচ ক্যাম্পে। ঠিক আছে, ওটা আমাদের বাড়ি থেকে দূরত্ব হচ্ছে 250 কিলোমিটার প্রায়, আর সময় দেখাচ্ছে গুগলে হচ্ছে 5 ঘন্টা। এখন বাজে 6:30 বেজে গেছে, একটু লেট হয়ে গেছে বেরাতে। দেখি কয়টায় পৌঁছায়। আমরা বিরাটি ফ্লাইওভার ক্রস করছি। আমরা বিরাটি মোড় থেকে ডান দিক যাব। ডান দিক থেকে আমরা বেলঘড়া এক্সপ্রেস হয়ে ধরবো। এই যে দীঘার বাসটা দেখো, পাশেই দীঘার বাস গেল। এখান দিয়ে আমাদের দীঘাও যায় বাস। যারা বিরাটি আছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা যদি দীঘা যেতে চান, এখান থেকে বিরাটি থেকে ডাইরেক্ট দীঘার বাস আছে। ডান দিকে হচ্ছে মিনি বাস স্ট্যান্ড বিরাটি। এটা এখন আগে বিবিদিবাগ যেত, এখন করুণাময়ীও যায় এই বাস। ডাইরেক্ট এখান থেকে নিউ টাউন হয়ে ইকোস্পোর্টস হয়ে করুণাময়ী যায়। এই দেখুন আমাদের এখান থেকে সানরাইজটা দেখুন কি সুন্দর লাগছে। সানরাইজও দেখা যায় আমাদের এখান থেকে, এই রাস্তাটা থেকে। যখন সকালে বেরাই আমরা সানরাইজটা উপভোগ করে নিই এর সাথে সাথে, যদি ভোরে বেরাই। আমরা বিরাটি মোড় পৌঁছে গেছি। এখন বিরাটি মোড় থেকে আমরা এখান থেকে ডান দিক নেব। আমরা ডান দিক নিলাম। In 400 meters, slight left to stay on National Highway 12. Slight left to stay এই on দেখুন National Highway 12. এই জায়গাটা শরৎ কলোনি, এইটাকে শরৎ কলোনি বলে এই স্টপেজটা। এই শরৎ কলোনির সাইড দিয়ে আপনার এই ব্রিজটা চলে গেছে, বেলঘড়িয়া ফ্লাইওভার এক্সপ্রেসের যে ফ্লাইওভারটা। National Highway 12 for 40 এখানে kilometers. বড় গাড়ি অ্যালাউ না, অনলি ছোট লাইট মোটর ভেহিকলস অ্যান্ড বাইক অ্যালাউজ আছে। কেন কি এই ব্রিজে একটু প্রবলেম আছে, ডিফেক্ট পাওয়া গেছে, তাই জন্য হেভি ভেহিকেল অ্যালাউ না এখানে। এখানে অনেকে জগিংও করে, দেখুন সামনে জগিং করছে। অনেকে দাঁড়িয়ে থাকে বাইক নিয়ে এসে দাঁড়ানো অ্যালাউ না, তাও অনেকে দাঁড়িয়ে থাকে। দেখুন জগিং করছে সকালে ভোরে এখানে। এখন অনেকেই জগিং করে, এক্সারসাইজ হয়ে যায় আপনার একটু ব্রিজ থেকে ওপর। এখন ওই মহিলারাও করছে জগিং, বয়স্ক বুড়ো মহিলা সবাই এখানে জগিং করে। এই জায়গাটা একটা ডিফেক্ট আছে, আপনাদের দেখাই। এই জায়গাটা যখন আসবেন আপনারা একটু সাবধানে আসবেন। এই জায়গাটা দেখুন হঠাৎ করে ডাউন হয়ে যাবে। এই জায়গাটা থেকে দেখুন হঠাৎ ডাউন হয়ে গেছে। জোরে আসেন তাহলে গাড়ি জাম্প করতে পারে আপনার। সিগনালে সবসময় আপনি হট করে সিগন্যাল পার হয়ে বেরিয়ে যাবো এরকম করবেন না কোনোদিন। হঠাৎ করে সিগন্যাল লাল হয়ে যাবে, আপনি হয়তো লাইনে দাঁড়াতে পারলেন না, আপনার স্টপ লাইনে হয়তো দাঁড়াতে পারলেন না, এগিয়ে গেলেন, আপনি কেস খেয়ে গেলেন, কেস দিয়ে দেবে আপনাকে। তাই জন্য সিগনালে আগেও আমি ভাবতাম সিগন্যাল খেয়ে যাবো, একটু জোরে বেরিয়ে যাই, কিন্তু এটা করি না আমি এখন। কেন কি অনেক সময় আপনাকে ধরুন হঠাৎ করে স্টপ দিয়ে দিলে সিগন্যাল দিয়ে দিলে হঠাৎ করে আপনাকে এক তো জোরে ব্রেক মারতে হবে, ব্রেকের একটু ক্ষতি হবে, আপনার লাভ কিছু হবে না। তাই জন্য আপনি আসতেই যান, সিগন্যাল খাবেন, কি আছে, দরকার কি আছে জোরে গেলে। যারা জোরে যাচ্ছে তাদের পাশ দিয়ে দেবেন, আপনি সেফলি চালাবেন। আমার এত বছরের অভিজ্ঞতায় আমি বলছি,
প্রথম যখন ইয়াং বয়সে আমি অনেক জোরে গাড়ি চালাতাম, রাফ ড্রাইভিং করতাম, কিন্তু এখন আমি আর রাফ ড্রাইভিং করি না। রাফ ড্রাইভিং করার শখ চলে গেছে, ঠিক আছে। কিন্তু আস্তে মানে নর্মাল চালাবেন, হালকা, বেশি জোরে না, বেশি স্পিডেও না। যারা জোরে যেতে চায় তাদের পাশ দিয়ে দেবেন, আপনি সাবধানে যাবেন। এই জায়গাটা আপনার দেখুন, এইখানে এই ফ্লাইওভারের কাজ চলছে, কল্যাণী এক্সপ্রেসওয়ে এখানে মার্জ হবে, তাই জন্য এই রাস্তাটা একটু কাজ হচ্ছে বলে একটু ট্রাফিক এখানে স্লো। যখন কল্যাণী এক্সপ্রেসটা মার্জ হয়ে যাবে তখন অনেক মানে আলাদাই ব্যাপার হয়ে যাবে। তখন আমাদের আর এই দিকটা একটু ঘুরে আসতে হবে না আমাকে। বিরাটি থেকে আসুন বলুন, বা ওই যারা ওই দিক থেকে নর্থ থেকে আসবে, কল্যাণী ব্যারাকপুর থেকে আসলে আপনারা ডাইরেক্ট একদম এইখানে রেলওয়ে এক্সপ্রেসও উঠে যাবেন ডাইরেক্ট কল্যাণী থেকে, কল্যাণী রোড থেকে। আর হাইওয়েতে সবসময় আপনি সেফ ডিস্টেন্স মেনটেন করবেন। মোটামুটি আপনার এই দেখুন সামনের গাড়ি থেকে, বিশেষ করে ট্রাকের থেকে তো আপনার মিনিমাম 100 থেকে 200 মিটার ডিস্টেন্স রাখতেই হবে। কেন কি ওরা যদি হঠাৎ করে ব্রেক চাপে তাহলে আপনি ওই ডিস্টেন্স না রাখলে আপনি ওই ট্রাকের ভেতরে ঢুকে যেতে পারেন গাড়ি নিয়ে। এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাকে ঢুকে গেছে। তাই জন্য আমি সবসময় গ্যাপ মেনটেন করে চলি। এখানে একটা আন্ডারপাস আছে আপনার, আন্ডারপাসটা একটু আস্তে চালাবেন, কারণ কি অনেক সময় দেখায় আন্ডারপাসটা এতই অন্ধকার রাস্তাটা দেখা যায় না ক্লিয়ার। ঘরটায় পড়ে গেলে না তো, খারাপ রাস্তা থাকলে মুশকিল আছে, হঠাৎ করে অন্ধকার। সোজা ডান দিকে গেলে আপনি দক্ষিণেশ্বর নেমে যাবেন, আর বাঁ দিক দিয়ে টোল রোডটা চলে যাচ্ছে, NH6 বা NH2। আমরা বাঁ দিকটা নিলাম। এখানে সবসময় পুলিশ দাঁড়িয়ে থাকে দেখুন। এখানে সবসময় আপনি আস্তে গাড়ি চালাবেন, জোরে গাড়ি চালালে আপনাকে ধরে নিতে পারে। এখান দিয়ে সবসময় আপনি স্পিড মেনটেন করে যাবেন, ট্রাকদের ধরবে না, ট্রাকদের থেকে পয়সা নাই বলে। আমরা ব্রিজে উঠে পড়েছি, গঙ্গার উপর দিয়ে যে ব্রিজটা, নিবেদিতা সেতু, নতুন হয়েছে এটা। আর ডান দিকে হচ্ছে পুরনো বালি ব্রিজ। যেমন ফ্যামিলি পরিবারের বাস কি জোরে চলে গেল, একদম জোর স্পিড, এটা খুব তাড়া। আমাদের তাড়া নেই, আমাদের আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হলেও চলবে, কিন্তু তারা জোরে যাব না। স্পিড মেনটেন করে যাব, যেখানে যেরকম স্পিড বলছে সেরকম স্পিড হিসাবে যাব, ওভার স্পিডিং করবো না। বিশেষ করে উড়িষ্যায় তো আপনি করবেনই না, ওভার স্পিডিং করলেই আপনাকে কেস, আপনার মেসেজ চলে আসবে। এখানে আরেকটা আন্ডারপাস আছে, হাইওয়েতে নিয়ম হচ্ছে আপনাকে সবসময় মিডিল লেন দিয়ে যেতে হবে। আর যদি ওভারটেক করেন তখন আপনি অনলি রাইট লেনটা নেবেন, আদারওয়াইজ সবসময় মিডিল লেন দিয়ে চলবেন, এটাই রুল। মিডিল লেন দিয়ে চলার সুবিধা আছে, আপনাদের পরে বলছি। ওভারটেকটা করে নিই। এই ওভারটেক করে আপনি আবার মিডিল লেনে চলে আসবেন। এবার বলছি মিডিল লেনের কি উপকারিতা। মিডিল লেন হলে কি হয়, আপনার কোনো ইন ফোর্স কেসে
ধরুন সামনে গাড়িটা ব্রেক মারলো বা কিছু একটা হলো, আপনি ডান দিক বা বাঁ দিক যেতে পারবেন। আর যদি ডান দিক চাপেন, ডান দিক দিয়ে যান, তার ডান দিকে আপনার ডিভাইডার আছে। আর আপনাকে কোনো গাড়ি যদি বাঁ দিক দিয়ে ডান দিক চাপে দেয়, তাহলে আপনি ডিভাইডারের সঙ্গে আপনার গাড়ি লেগে যেতে পারে, ডিভাইডারটা আপনি ক্র্যাশ করে যেতে পারেন। আর বাঁ দিক দিয়ে গেলেও আপনার রিস্ক আছে। বাঁ দিক দিয়ে অনেক সময় সাইকেল, টোটো, গাড়ি বা লোকও যায়। বাঁ দিক দিয়ে যদি বাই চান্স ওভারটেক করেন, বাঁ দিক দিয়ে তো করতে যাবেনই না, সেটা রাস্তা বুঝে করবেন। অনেক সময় বাঁ দিক দিয়ে ওভারটেক করতে হয়, ইন্ডিয়ায় রুলটা আছে বাঁ দিক দিয়ে ওভারটেক করা অ্যালাউ করে। কিন্তু তাই বলে যে সবসময় বাঁ দিক দিয়ে ওভারটেক করে যাব, সেটাও দেখে নেবেন। বাঁ দিকে দিয়ে ওভারটেক করাটা খুব রিস্কি, কেন বাঁ দিক দিয়ে বেশিরভাগ লোকজন হাঁটাচলা, গাড়ি দাঁড়িয়ে থাকে, প্লাস হচ্ছে টোটো, রিক্সা, বা অনেক সময় বাঁ দিক দিয়ে আপনার রিস্ক হয়ে যায় ওভারটেক করা। সেটা রাস্তা যদি ফাঁকা থাকে, আপনি যখন অনেক দূরে দেখতে পাচ্ছেন, তখন আপনি ওভারটেক করবেন। আমরা আবার একটা টোল প্লাজায় ঢুকছি। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের টোল প্লাজা। এটা আমাদের প্রথম টোল পড়লো। ফাস্ট্যাগে আপনি সবসময় টাকা ভরিয়ে নেবেন কোথাও যাওয়ার আগে। আমার ফাস্ট্যাগের টাকা ভরা আছে, টাকা ব্যালেন্স, তাই আমি একবার চেক করে নেব। আমার চেক করা হয়নি, একটু আগে গিয়ে দাঁড়িয়ে চেক করে নেব। ঠিক আছে, ক্রস করে গেছি। তাও একবার আগের দিন 25 তারিখে আমরা পৌষমেলা ঘুরে এসেছি। এই টোল, অনেক টোল টাকা কেটে নিয়েছে, তাই একবার ব্যালেন্সটা একবার চেক করে নিই এখানে দাঁড় করিয়ে। টাকা ব্যালেন্স ভরে নেবো, 1000 টাকা ভরে নেব। আমার ফাস্ট্যাগ ব্যালেন্স মাত্র 275 টাকা ছিল, তাই আমি রিচার্জ করে নিলাম, হচ্ছে 1000 টাকা রিচার্জ করে নিলাম। দেখি কত টোল লাগে বাগদা ব্রিজ অব্দি যেতে। In 400 meters, use the left two lanes to take the exit toward Kharagpur. আমরা খড়গপুরের রোডটা নেব। সোজা গেলে আপনার দিল্লি, আর বাঁদিকে গেলে আপনার হচ্ছে, সোজা গেলে আপনার দিল্লি রোড পড়বে, আর বাঁদিকে গেলে আপনার হচ্ছে খড়গপুর বা মুম্বাই Use the left two lanes to বা take the চেন্নাই, exit toward Kharagpur. যেদিকে যান। এই খড়গপুর হয়ে যেতে হবে আপনাকে। আমরা In খড়গপুরের রাস্তাটা 600 নিয়ে নিলাম। meters, merge with National Highway 12, National Highway 16. ন্যাশনাল হাইওয়ে 12, ন্যাশনাল হাইওয়ে 16 দুটোই বললো, এই ব্যাপার কে জানি। আপনারা যদি জেনে থাকেন একটু জানাবেন। ন্যাশনাল হাইওয়ে 12, ন্যাশনাল হাইওয়ে 16 মার্জ উইথ বললো। দুটো হাইওয়ে এখানেই আছে নাকি একসাথে মার্জ হচ্ছে বলে? ট্রাকের চাপ সবসময় থাকে এখানে, সকাল বলুন রাত বলুন। সালকিয়া বাঁ দিকে, ডান দিকে খড়গ। Continue on National Highway 12 for 1.5 kilometers. অনেক সময় আপনাকে মাঝখান দিয়ে আপনাকে ওভারটেক করতে হয়, ডান দিক বাঁ দিক দিয়ে দুটো ট্রাক গেলে আপনাকে কোথায় দিয়ে ওভারটেক করবেন আপনি? আপনাকে মাঝখান দিয়ে ওভারটেক করতে হবে। এখানে ইন্ডিয়ায় অনেক আজব মানে ভাবে গাড়ি চালায় লোকেরা। আমার ক্লায়েন্ট একবার, আমি ক্লায়েন্টকে বসিয়ে গাড়ি করে যাচ্ছিলাম এক জায়গায়। আমার বিদেশ থেকে ক্লায়েন্ট এসেছিলো। সে এসেছিলো হচ্ছে আপনার, উনি সুইজারল্যান্ড থেকে এসেছিলেন, সুইজারল্যান্ডের ক্লায়েন্ট ছিল। উনি আমার বিয়েতে এসেছিলেন, তো ওনাকে বসে আমি ঘুরিয়েছিলাম কলকাতার রাস্তায়। ওনার মাথা খারাপ হয়ে গেছে আমার গাড়ি চালানো দেখে। বলছে যে এইভাবে তোমরা গাড়ি চালাও? আমার তো মানে ভয়ে আটকে উঠেছিলাম আমি। বলে আমরা এইভাবে গাড়ি চালাই। In 400 meters, বলে আমাকে চালাতে দিলে আমি এখানে পারবো না চালাতে। National Highway 16. হ্যাঁ, আপনার দিলে আপনার টাইম লাগবে এখানে একটু শিখতে। এখানে দেখুন ট্রাকও বাদিক দিয়ে ওভারটেক করে,
Keep right to stay on National Highway 12. একদম ট্রাকটা ওভারটেক করলো, এখানে ট্রাক আছে একটা, অনেক সময় না দেখতে পেলে আপনি খুব মুশকিল হয়ে যাবে ট্রাক ওভারটেক করতে গিয়ে, আপনাকে হঠাৎ ব্রেক চাপতে গেলে বা মেরেই দিলেন গাড়ি, বাদিকের গাড়িটাকে, দাঁড়িয়ে থাকা গাড়িটাকে। এবার ডান দিক দিয়ে আমরা ওভারটেক করব। এই দেখুন রাস্তা যদি ক্লিয়ার থাকে তো আপনি ওভারটেক করবেন, তাও ডিস্টেন্স মেনটেন করে ওভারটেক করবেন। এই ধরুন ডিস্টেন্স আছে কতটা, আমি এখান দিয়ে ওভারটেক করছি, একদম কাছে গিয়ে ওভারটেক করাটাও খুব রিস্কি, যদিও করতে হয় অনেক সময়, না করাটাই বেটার। একদম কাছ থেকে ওভারটেক, একদম বাদিক কাটিয়ে ওভারটেক করবেন না, দরকার নেই। হঠাৎ করে ব্রেক মেরে দিলে সামনের গাড়িটা আপনি কাটাতে পারলেন না, হয়তো লেগে গেল আপনার। সেফ চালাবেন, আপনার কোনো প্রবলেম হবে না। এই দেখুন এখন আমি কোন দিক দিয়ে ওভারটেক করব, একদম ডান দিক দিয়ে একটা গাড়ি দেখতে পাচ্ছি, ছোট গাড়ি যাচ্ছে আমার এখন। এই দেখো বাদিক দিয়ে, আবার বাদিকে ফলো রাখতে হবে আপনাকে, পেছন দিয়ে গাড়ি আসতে পারে, আপনি হঠাৎ করে বাদিক দিয়ে ওভারটেক করতে পারেন, ভালো পেছন দিয়ে গাড়ি জোরে আসছে ওভারটেক করতে করতে, তখনও একটা রিস্ক থাকতে পারে। এই ট্রাকটা আবার ডান দিকে ওভারটেক করতে পারে, অনেক কিছু মানে মাথায় রেখে আপনাকে গাড়ি চালাতে হবে। যারা নতুন গাড়ি চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, যখন হাইওয়ে চালানো একটা আলাদা ব্যাপার, আর সিটির মধ্যে চালানো একটা আলাদা ব্যাপার, আর পাহাড়ের মধ্যে চালানো একটা আলাদা ব্যাপার। তিন জায়গায় তিন রকম চালানোর অভিজ্ঞতা আছে। সিটির মধ্যে আপনাকে জামে চালাতে হবে, জামের মধ্যে চালানো একটা অভিজ্ঞতা, হাইওয়েতে চালানো একটা অভিজ্ঞতা। হাইওয়েতে আপনাকে অনেক যারা আছে স্পিড গেস করতে পারেন, অনেক জোরে যায়, তারপরে এখন ব্রেক মারতে হয়, তখন অনেক সময় গাড়ি কাছাকাছি চলে আসেন, রিস্ক হয়ে যায় অনেক সময়। হাইওয়েতে যাচ্ছি মানে ফাঁকা রাস্তা, আমি জোরে চালাবো, ওটাও একটা ভালো লাগে খুব, নতুন ড্রাইভারদের খুবই ভালো লাগে জোরে চালায়, কিন্তু অনেক ওর মধ্যে লোকানো রিস্ক লুকিয়ে আছে, হিডেন রিস্ক। আপনি অনেক ভালো যাচ্ছেন, হঠাৎ করে আপনার যখন হর্ন যাবেন ওভারটেক করবেন, একটা হর্ন দিয়ে ওভারটেক করবেন সবসময়। সামনের গাড়িটাকে আপনাকে নোটিফাই করতে হবে যে আপনি ওভারটেক করছেন। বিশেষ করে ট্রাকে। আর পেছনে একটা বাস আসছে SB60, আমি এদের ছেড়ে দিই, এরা কোনো মানবে না, আপনার গাড়ি লাগিয়ে লুকিয়ে বেরিয়ে যাবে আপনার গাড়ি। যখনই এই SB60 বাস দেখবেন, এদের কোনো এসে যায় না, এদের গাড়ি লাগলে কি, না লাগলেও কি, ভেঙেও গেলে কি, খারাপ হলেও কি, রাস্তায় খারাপ হয়ে গেলে এদের কিছু এসে যায় না, এদের কোনো কিছু দায়িত্ব নেই, সরকারের দায়িত্ব সব গাড়ির। এরা নিজের মধ্যেই চালায়, গাড়ি লাগলো, এদের লেগে উড়ে গেল মানুষ, এদের তাতেও ওদের কোনো ব্যাপার না। এই জন্য এইদের SBST বা WBSTর বাসে বা NBSP সব সরকারি বাস থেকে আপনি পারলে 10 হাত দূরে থাকেন, 10 হাত কি বলবো, 50 হাত দূরে থাকেন, সাইড দিয়ে দেবেন, আপনি নিজে সাইড হয়ে যাবেন। হঠাৎ করে গাড়িটা দাঁড়িয়ে গেল, কোনো কথা নাই বার্তা নেই, আর হাইওয়ের মধ্যে এরকম দাঁড়িয়ে যায়, এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। গাড়িতে ব্রেকফাস্ট নিয়ে এসেছি আমরা, আর ব্রেকফাস্টের জন্য কোলাঘাটে দাঁড়াবো না, সময় নষ্ট করবো না, আমরা গাড়িতেই খেয়ে নেবো। যেতে মোটামুটি 5 ঘন্টা লাগবে, রাস্তাঘাটে জাম কিছু থাকলে 6 ঘন্টা লেগেই যেতে পারে। আর ওখানে গিয়ে আমাদের লাঞ্চের ব্যাপার আছে, ইনক্লুডিং ফুডিং আছে, ওইটা বুকিং যেটা আছে। এখান দিয়ে বাঁ দিক দিয়ে কলকাতা চলে যাচ্ছে, আর ডান দিকে সোজা খড়গপুর, বাঁ দিকে হচ্ছে সাঁতরাগাছি বা কলকাতা চলে যেতে পারেন, এই দিক দিয়ে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে সরি, আর সোজা খড়গপুর।
ট্রাকের কোনো লেন নেই, তাই জন্য আপনাকে ডান দিক বাদিক করে আপনাকে ওভারটেক করতে হবে। ট্রাকগুলোই জাম, দেখুন রাস্তা আটকে দিচ্ছে, গাড়িগুলো যাবেও বা কী করে, এত ট্রাক যদি। রাস্তা জুড়ে চলে ট্রাক, আপনি যাবেন কোথায় থেকে? ট্রাকের একটা লেন করা উচিত, এই লেন দিয়ে ট্রাক যাবে, এখানে কোনো রুল নেই। সব লেন আটকে ট্রাক যাচ্ছে, তাই জন্য বাধ্য হয়ে মানুষরাও কি করবে, বাঁ দিক দিয়ে ওভারটেক করতেই হয়। আমি ট্রাকের পেছনে তো আস্তে আস্তে গেলে তো আর হবে না আপনার, আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন ট্রাকের মতন আস্তে গাড়ি চালালে তো সেটাও আবার প্রবলেম। ট্রাকের মতন 40 কিলোমিটার পার আওয়ারে গাড়ি চালালে তাহলে আমরা পৌঁছাবো 10 ঘন্টায়, 5 ঘন্টার জায়গায়। গাড়িটা দেখুন দাঁড়িয়ে গেল বাদিকে, বাদিক দিয়ে আপনি ওভারটেক করতে পারবেন না, মাঝখান দিয়ে আপনাকে যেতে হবে, তারপর আপনি বাদিকে দিয়ে যেতে হবে আপনাকে, কেন কি ডান দিকে একটা লরিও যাচ্ছে, দেখে ডান দিকে গাড়ি গেল। আপনাকে ব্যাক মিরর সবসময় ফলো রাখতে হবে, পোস্ট করে গাড়ি এদিক থেকে চলে আসবে। হাইওয়েতে আপনাকে খুব কেয়ারফুলি সব দিক বুঝে গাড়ি চালাতে হবে, সামনে পেছনের দিকে। আপনাকে যখনই লেন চেঞ্জ করবেন সবসময় ইন্ডিকেটার দেবেন, সবসময় ইন্ডিকেটার দিয়ে চলবে, তাহলে আপনার হচ্ছে পেছনের গাড়িকে সবসময় ইন্ডিকেটার দিতে হবে আপনাকে, সামনের গাড়িকে ইন্ডিকেটার দিতে হবে হর্ন দিয়ে যখনই ওভারটেক করতে যাবেন। এখানে সেকেন্ডের ব্যাপার, এখানে 1 সেকেন্ডে এদিক থেকে ওদিক হয়ে যাবে আপনার। পেছনে বাদিক দিয়ে বাস আসছে, আমি দেখে নিয়েছি, আমি আর বাদিক যাবো না, কেন কি বাসটা খুব জোরে আসছে। দাঁড়িয়ে গেল আবার। 500 মিটার দূরে টোলগেট আছে, এটা মনে হয় ধুলাগড় টোলগেট। তার আগে সিগন্যাল আছে। ধুলাগড় ক্রস করছি। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে পয়সা নেওয়ার জন্য। পয়সা নিয়েই ছাড়বে। ধুলাগড় টোল প্লাজা ক্রস করে গেছে, এবার দেখা যাক নেক্সট টোল কোনটা আছে। দেখুন 3টে লেন দিয়ে ট্রাক যাচ্ছে, আপনি কোথায় দিয়ে ওভারটেক করবেন? যে আগে যাচ্ছে বাদিক দিয়ে তাকে, তার থেকে আপনাকে ওভারটেক করতে হবে। সমস্যা এখানে এটাই, ট্রাকরা নিজের মন মর্জি যায়, কেউ তাড়াতাড়ি যাচ্ছে, কেউ আগে আসতে যাচ্ছে, কারোর কোনো তাড়া নেই আর কারোর খুব তাড়া আছে। ট্রাকদের মধ্যে এটাই দেখছি আমরা, কেউ মাঝখান দিয়ে ওভারটেক করছে, কেউ বাদিক দিয়ে ওভারটেক করছে, কেউ ডান দিক দিয়ে ওভারটেক করছে। ট্রাকরা বাদিক দিয়ে সব বাইকার্সরা যাচ্ছে লং জার্নিতে, এক বাইকার্সের গ্রুপ যাচ্ছে বাদিক দিয়ে, দেখুন
ওরা ঘুরতে বেরিয়েছে। ওকে বাদিকেই যেতে হবে, ডান দিক দিয়ে ওভারটেক করার কোনো চান্স দেখতে পাচ্ছি না। এটা এক্সপিরিয়েন্স বাইকার মনে হচ্ছে, ইয়াং বাইকাররা খুব বাইক পেলেই বাস জোরে চালাবে, এরা বেশ ধীরে সুস্থেই যাচ্ছে দেখছি। দেখুন আমি মোটামুটি 100 স্পিডে চালাচ্ছি গাড়ি, আমি কতটা ডিস্টেন্স মেনটেন করে চালাচ্ছি সামনের গাড়ি থেকে, তার মধ্যেও গাড়ি অনেক ওভারটেক করার চেষ্টা করছে, কিন্তু আপনি যতক্ষণ নিজে ক্লিয়ার না হবেন ওভারটেক করার যতক্ষণ আপনি রাস্তা না ক্লিয়ার পাচ্ছেন আপনি সরতে বললে ওভারটেক মানে সরবেন না, পিছন দিয়ে হর্ন বাজালে আপনি নিজের লেন মেনটেন করে যাবেন। আমরা 100 স্পিডে চলছে গাড়ি, কিন্তু সাইকেল আছে, এসব আপনার খেয়াল রাখতে হবে। গাড়ি স্পিডে যাচ্ছে তার মধ্যে দূর থেকে সাইকেল ক্রস করছে দেখতে পাবেন। ফাঁকা রাস্তা থাকলে আপনি 100 স্পিড ম্যাক্সিমাম তুলতে পারেন। বাঁদিকে গাড়ি, ডান দিকে গাড়িটা 120 মানে স্পিডে চলে গেল। 100 চেষ্টা করবেন, বেশি 100-র বেশি চালাবেন না। 100-র নিচে গাড়ি আপনার কন্ট্রোলে থাকবে, 100-র উপরে গাড়ি আপনাকে কন্ট্রোল করবে, এটা সবসময় মনে রাখবেন। তখন গাড়ির কন্ট্রোল অনেক কমে যাবে আপনার। 100 অবধি আপনার কন্ট্রোলে মোটামুটি থাকবে, 100 বেশি উঠলেই আপনার গাড়ির কন্ট্রোল অনেকটাই কমে যাবে, মানে ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যাবে, রিয়াকশন টাইম আপনার অনেক ফাস্ট লাগবে, হট করে কিছু ব্রেক মারতে হলে। আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করছি, বাঁদিকে দেখুন ওটা ট্রেনের লাইন, ট্রেনের ব্রিজ কোলাঘাটের, আর এটা হচ্ছে ডান দিকে রোড ব্রিজটা। এই মুহূর্তে কোলাঘাট অবধি রাস্তা খুবই ভালো, কোনো রাস্তায় কোনো প্যাচ নেই, কোনো প্রবলেম নেই, কোনো ডিস্টারবেন্স নেই, খালি একটু জাম আছে আর লরির চাপ আছে, আর এছাড়া রাস্তা স্মুথ। এখান দিয়ে আপনাদের হোটেল চালু হয়ে যাচ্ছে, এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন সকালে যদি আসেন কোলাঘাটের দিকে। আর রাতেও যদি যান তাহলেও এটা কোলাঘাট এখানে এমন জায়গা আপনারা 24 ঘন্টাই হোটেল খোলা পাবেন। ধরুন নাইট ড্রাইভ করে যাচ্ছেন কোথাও, কোলাঘাটে রাতে এসে পৌঁছালেন, তখন ডিনারও সারতে পারেন আপনারা এখানে। বাস তারা এখানে কোলাঘাটের বড় বড় বাস, যারা লং রুটের বাসও এখানে দাঁড়ায়, একটা ডিনার ব্রেক দেয় এখানে অনেক সময়। এই যেমন বাদিক দিয়ে প্রচুর হোটেল, বাদিক দিয়ে সবাই সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, ডাকছে আবার, আমরা তো খাবো না। আমরা বাদিকে গেলে আপনার দীঘা যাওয়া যায় বাদিক দিয়ে, দীঘা মন্দারমণি তাজপুর এদিকে যেতে গেলে আপনি বাদিক দিয়ে যেতে হবে, আর আমরা ডান দিক দিয়ে যাবো আজকে। আমরা যাব হচ্ছে বালাসর। আমরা বাগদা বীচ যেতে হলে আপনাকে বালাসর হয়ে যেতে হবে, তো সোজা এখান থেকে গেলেই খড়গপুর হয়ে আপনাকে তারপরে বালাসর যেতে হবে। ঝাড়গ্রাম এখান দিয়ে যেতে পারেন, খড়গপুর 70, ঝাড়গ্রাম 105 এখান থেকে। স্পিড লিমিট 80 আছে দেখুন, 80-র উপরে চালাবেন না, কোথায় রাস্তায় ক্যামেরা আছে আপনাকে কেস দিয়ে দিতে পারে। 65 ট্রাকের জন্য।
60 করে দিয়েছে এখানটায়। অত তো মেনটেন করতে পারবে না, হঠাৎ করে 80 থেকে 60 হয়ে যায়। আপনি হট করে 60 করে ব্রেক চিপে 60 করে তখন গেলেন, এরকম করতে পারবেন না। আপনাকে একটু এদিক ওদিক 19-20 হলে অসুবিধা নেই। বাদিকে দেউলিয়া আর সোজা করো। মাঝে মাঝে ব্যারিকেডও আছে, এই দেখুন এখানে ব্যারিকেড আছে। ব্যারিকেডে আপনাকে স্লো করতে হবে, ব্যারিকেড বুঝে গাড়ি চালাতে হবে। এই দেখুন দেউলিয়া বাজার এসে গেছি আমরা। এখানে বাজার বসেছে দেখুন, আর এদিকে দেখুন কি অবস্থা, ব্যারিকেডও দিয়ে রেখেছে। এদিক দিয়ে আবার গাড়িও আসছে। আপনাকে ইন্ডিকেটার দিয়ে আস্তে আস্তে বাদিক ডান দিক দিয়ে যেতে হবে আপনাকে। ব্যারিকেড আছে কি করে বুঝবো? ট্রাকটা কোথায় ঢুকিয়েছে দেখুন। অবস্থা হাইওয়েতে অ্যাক্সিডেন্ট আপনার হবে না এটা আপনি বলতে পারেন না। আপনি যদি সেফলি চালান, খুবই সেফলি চালান, 99% সেফ আপনি, কিন্তু 1% কোথাও আপনার রিস্ক থেকেই যায়। কিন্তু আপনি ভালো চালাচ্ছেন, হয়তো অন্য গাড়ি আপনাকে এসে মেরে দিল বা অন্য গাড়ির কারণে আপনার অ্যাক্সিডেন্ট হতেই পারে। সেটা পুরো আপনার ভাগ্যের উপরে নির্ভর করছে। %99 আপনার গাড়ি চালানোর উপরে, আর 1% হচ্ছে ভাগ্য। ওটা আপনাকে নিয়েই চলতে হবে। খুব ভালো চালানো ড্রাইভারও অন্য দোষে অ্যাক্সিডেন্ট করে বসেছে, এরকমও কেস আছে। হঠাৎ করে সামনে গাড়ি আপনার ব্রেক করে টায়ার ফেটে উড়ে আসলো, আপনার গাড়ির সামনে কিছু একটা কাচের মধ্যে এসে পড়লো, পাথর। হ্যাঁ, তাই জন্য সবসময় আপনার চেষ্টা করবেন রোড রেজিস্ট্যান্সটা করিয়ে রাখতে ইন্স্যুরেন্সে। যখন তখন আমরা যখন লংয়ে যাচ্ছেন, ওটা তো মাস্ট, মানে রোড রেজিস্ট্যান্স থাকলে আপনার গাড়ি কিছু হলে আপনি রোড রেজিস্ট্যান্স পেয়ে যাবেন। হ্যাঁ, মানে রোড রেজিস্ট্যান্স আপনি বুক করতে পড়তে পারেন না, সেক্ষেত্রে আপনার এক্সট্রা টাকা দিয়ে করতে হবে। রোড রেজিস্ট্যান্স তো পেয়েই যাবেন আপনারা, ব্রেকডাউন গাড়িও পেয়ে যাবেন, কিন্তু ইন্স্যুরেন্স করে রাখলে ভালো হবে। আপনার সেই টাকাটা আপনার বেঁচে সেভ হয়ে যাবে, গাড়ি টোয়িংয়ের টাকাটা সেভ হয়ে যাবে আপনার। এখন এই ছোটো গাড়িটা কি জোরে যাচ্ছে, এই 3 চাকার গাড়ি নিয়েও ওভারটেক করছে। আর 500 মিটার দূরে টোলগেট। এটা কি টোলগেট দেখতে হবে, পরে আপনাদের বলে দেবো নিচের। ডেবরা টোল প্লাজা আছে, ডেবরা টোল প্লাজা এসে গেছি আমরা। কোন দিক দিয়ে যাবো সেটা হচ্ছে আমার ব্যাপার, কোন দিক দিয়ে তাড়াতাড়ি হবে এটা হচ্ছে ব্যাপার। ডেবরা মোটামুটি এখন বাজে হচ্ছে 8:45। 8:45-এ আমরা ডেবরা পৌঁছে গেছি। আর 500 মিটার, 500 মিটার দূরে টোলগেট। এটা কি টোলগেট দেখতে হবে, পরে আপনাদের বলে দেবো।
নিচের রাস্তা চালু হলো। তো বন্ধুরা, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, ডেবরা টোল প্লাজা থেকে একটু এগিয়ে দাঁড়িয়েছি। বাঁদিকে বেশ সুন্দর মাঠ আছে, সাইড করে একটু আমরা ব্রেকফাস্টটা আমরা সেরে নেব। আমরা বাড়ি থেকে ব্রেড বাটার নিয়ে এসেছিলাম, এই ব্রেড বাটারই এখন খেয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আমরা রাস্তায় ব্রেকফাস্ট ছাড়লাম, এই প্রথম মনে আমরা রাস্তায় ব্রেকফাস্ট খাচ্ছি না, গাড়িতে। হ্যাঁ, মানে রাস্তায় নেমে মনে হোটেলে যাইনি। আমরা এবারে আর নামলাম না, আমরা গাড়িতেই ব্রেকফাস্টটা সারছি। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এবার আবার রওনা দেব আমাদের গন্তব্য বাগদা বিচের ওখানে, যেটা উড়িষ্যা হয়ে যেতে হবে, বালাসোর হয়ে। চলুন। বাঁদিকে খড়গপুর টাউন চলে যাচ্ছে, আমরা সোজা বালাসোরের দিকে যাব। সোজা বালাসোর বা পুরী সোজা করতে হবে আপনাকে, সোজা মানে এখান দিয়ে বাঁদিক নিতে হবে আপনাকে। বাঁদিকে দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে আর কি, এদিকে গাড়ি ঘোরাচ্ছে। দেখুন, বালাসোর আর 119 কিলোমিটার, ভুবনেশ্বর 318, চেন্নাই 1586 1586 কিলোমিটার এখান থেকে। খড়গপুরের এই পর থেকে এখন পুরো কংক্রিটের রাস্তা, পুরো কংক্রিটের রাস্তা। এর আওয়াজটা গাড়ি হলেও ট্রেনের মতন আওয়াজ হয়। কংক্রিটের মাঝখানে মাঝে কাঠ দেওয়া আছে বলে মনে হবে পুরো ট্রেন লাইন দিয়ে যাচ্ছেন মনে হবে। ট্রেন যেমন গেলে একটা আওয়াজ হয়, গাড়ি ঠিক এরকম আওয়াজ হয় এখান থেকে। এখন আপনাকে একটু কেয়ারফুলি চালাতে হবে, উড়িষ্যা ঢোকার পরে স্পিডটা আপনাকে ঠিক রাখতে হবে। এখান থেকে বালাসোর আর 111, আর বেলদা কত দেখলাম, খেয়াল করলাম। আবার 1 কিলোমিটার আগে একটা টোল গেট আছে বলছে, 500 মিটার চলে এসেছি, আরও 500 মিটার আছে টোল গেট। আমরা আরেকটা টোল গেট ক্রস করছি। একটা টোল গেট ক্রস করে চলে আসলাম। এটাই মনে হয় ওয়েস্ট বেঙ্গলের লাস্ট টোল, জানি না, উড়িষ্যা বর্ডার এখনো আসেনি। এই দেখুন কত চওড়া রাস্তা, এই চওড়া রাস্তায় কংক্রিটের প্লেনও ল্যান্ড করতে পারবে এমার্জেন্সি কেসে। শুনেছিলাম এরকম একটা রাস্তা আছে চওড়া, এটা এটাই কিনা কি জানি, আপনারা বলবেন একটু। পুরো কংক্রিটের একদম দুদিকেই চওড়া রাস্তা। বিশাল চওড়া রাস্তা কংক্রিটের, পুরো রানওয়ের মতন লাগছে। একটা খালি এখন অবধি ডাইভারশন পেয়েছি, তারপর আর ডাইভারশন পাইনি। একটু আগে বাদিক দিয়ে একটা জায়গা আছে যেখান দিয়ে দীঘা যাওয়া যায়, এদিক দিয়েও একটা দীঘার রাস্তা দেখতে পেলাম। আগের বার যখন পুরী এসেছিলাম অনেক ডাইভারশন পেয়েছিলাম। এখান থেকে বালাসোর আর 81 কিলোমিটার দেখাচ্ছে মাইলস্টোনে। এই 2 নম্বর ডাইভারশন,
এলাম। এতক্ষণ পরে একটা ডাইভারশন পেলাম একটা এখানে, আবার বাদিকে যেতে হবে। আবার একটা ডাইভারশন পেলাম। এখান থেকে বালাসোর আর 59 কিলোমিটার, ভুবনেশ্বর 256, চেন্নাই 1526। এই উড়িষ্যার প্রথম টোল পড়বে, টোল গেট 1 কিলোমিটার ওখানে। বালাসোর পুলিশের আন্ডারে আমরা ঢুকে গেছি, সাইন দেখলাম। একটা টোল ক্রস করলাম, উড়িষ্যার প্রথম টোল, ব্রিজ ক্রস করছি আমরা। আর বাদিকে একটা মন্দির দেখলাম, জগন্নাথেরই মন্দির এটা একটা। এখান থেকে পারাদ্বীপ 240, ভুবনেশ্বর 224, বারিপাদা 82, চেন্নাই 1492। কিছুক্ষণ আগে আমরা ফার্স্ট যে ওভারহেড ক্যামেরা ওই টাওয়ার মানে দেখতে পারলাম, In পোল 500 meters, take the exit toward Haldipad, Panchapada Road. পঞ্চপাদা রোড। এবার আমাদের বাদিকে একটা রোড আছে, ওইটা রোডটা ধরতে হবে। জায়গাটা দেখে নেন। এই যে হলদিপদা, Take the exit toward Haldipad, Panchapada Road, then turn left onto Haldipad, Panchapada Road. এক্সিটটা নিতে হবে এখান থেকে। আমার হাইওয়ে ছেড়ে এখান থেকে আমাদের এক্সিটটা নিতে হবে, হলদিপদা। Continue on National Highway 16 for 1 kilometer. এবার এদিক থেকে আমাদের বাদিক নিতে হবে। চাই তো এখান থেকে আমাদের এদিকটা ধুবলাগিরিও যাওয়া যায়, বাগদা বিচও যাওয়া যায়। Continue on Haldipad, Panchapada Road for 5 kilometers. এখানে দাঁড়ানো যাবে না। দাঁড়াবো কোথায়, রাস্তা সরু না। চলো না, একটুখানি আছে। এখান দিয়ে আরো আধ ঘন্টা দেখাচ্ছে, জাস্ট ঘুরলাম। রাস্তাটা দেখুন কি সুন্দর, দেখুন। ওহ, এরকম রাস্তায় হেভি লাগে আমার। আর রাস্তার উপর দিয়ে পুরো প্যাসেজের মতন গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা। রাস্তার কোয়ালিটি অত ভালো না, তো নেচারটা খুব ভালো, নেচারের বিউটি আছে। রাস্তা এত দূর আসলাম, মোটামুটি দারুণ রাস্তা, মানে কোথাও বাজে পেলাম না। 3-4টে ডাইভারশন ছাড়া রাস্তা প্রচণ্ড ভালো। এবার এর ভেতরের রাস্তা একটু খারাপ তো হবেই, খারাপ বলতে না, মানে একটুখানি স্মুথ না, কিন্তু রাস্তা ভালো। রাস্তা দেখে চালাবে। এখান থেকে বাদিক যেতে হবে।
হিসাব করে চড়তে হবে, চালাতে হবে, কেন কি রাস্তাটা উঁচু করে বানানো আছে আর দুদিকেই ঢাল টাইপের আছে, আর রাস্তা ভাঙাচোরা। হিসাব রাখতে হবে আপনাকে, এক্সপিরিয়েন্স টাইপের হতে হবে, অনেক গড়িয়ে পড়ে যাবে নিচে। বড় ট্রাক আসলেই মুশকিল। রাস্তা সরু আছে আর ওরকম উপর পাহাড়ি রাস্তার মতন খানিকটা। জাস্ট দেখুন দুদিকে খাই, মাঝখান দিয়ে রাস্তা সরু, একটু সাইড এদিক চাকা এদিক থেকে ওদিক হলেই নিচে পড়ে যাবে। সব জায়গায় অ্যাডভেঞ্চার আছে, অ্যাডভেঞ্চারে ভর্তি যাক পুরো ওয়ার্ল্ডটা। আর এখান থেকে 10 কিলোমিটার মতন আছে, ওখান থেকে ট্রাক আসছে, কিলাম করতে পারছে। ট্রাক আসলেই মুশকিল। রাস্তাটা অনেকটা মন্দারমণির মতন, মানে ভেতর দিয়ে যেতে হয়, মানে চাউলখোলা দিয়ে যেমন মন্দারমণি যেতে হয় সেরকম এখান দিয়ে বালাসর ওখান থেকে হাইওয়ে থেকে ভেতরে ঢুকতে হয়। এখান দিয়ে প্রায় অনেকটাই রাস্তা মন্দারমণির চেয়ে অনেক বাজে। মন্দারমণির রাস্তা তো সুন্দর, এই রাস্তাটা অনেক বাজে, অনেক খারাপ, খানাখন্দে ভর্তি আর সরু। যারা ট্রেনে আসবেন তারা বালাসর স্টেশন নেমে অটো পেয়ে যাবেন, অটো করে আপনি অটো বুক করে এখানে আসতে পারেন চাইলে। Continue for 4 kilometers. তো সরু রাস্তা, দুটো গাড়ি ওদিক দিয়ে আসলে চাপ হয়ে যায়, আর বড় লরি আসলে তো আরো ঝামেলা। যারা পাহাড়ে যাবেন বা পাহাড়ে যাবেন মনে করছেন তারা একবার এই বাগদা বিচের এই রাস্তাটা এসে একবার হাত পাকা করে নিতে পারে, তাহলে আপনার এখানে যেতে পারেন, মোটামুটি আপনি পাহাড়ে আরামসে চালাতে পারেন গাড়ি। এখন কি সুন্দর এইখান দিয়ে রাস্তাটা ভালো, বেশ পেঁচানো ঘোরানো পেঁচানো। আস্তে আস্তে আমরা বিচের ধারে যাচ্ছি, এখান দিয়ে মাত্র আরো 3.5 কিলোমিটার দেখাচ্ছে। আমাদের যে রিসোর্টটা আছে, রিসোর্ট বলছি ক্যাম্পটা আছে, সি বিচ সাফারি, এই মেরেছে। কি রে ভাই, ভূতের গাড়ি নাকি? ভগবান, ভয় ধরিয়ে দেবে মানুষকে। ও ভূতের রাজা, এখানে ভূত আছে না? যাবি অর্ক রাতে দেখতে? হ্যাঁ কিছু অসুবিধা নেই,
অসুবিধা কিছু নেই বাবা। ফ্যানটা এরকম দাগ লাগিয়েছিস কেন? দেখ লোকজনের মধ্যে চলো আমরা আজকে আমি মা তুমি তিনজনে ভূত দেখতে যাবো, হ্যাঁ? অন্ধকারে কেন বাবা? ভয়ের কিছু নেই বাবা, ভয় কি আছে? তোমার তো ভয় লাগে না, তোমার তো কাকড়া থেকে ভয় লাগে না, তোমার কিছু বাড়ি আছে, কিছু ভয় লাগে না তোমার। এখানেও বাড়ি আছে। ভূত থেকে কেন ভয় লাগে তোমার? ভূত তো অদৃশ্য, দেখা যায় না, তাহলে ভয় কিসের? কাকড়া কাকড়া থেকে তোমার ভয় লাগে না, তোমার সাপ থেকে ভয় লাগে না? এই যে আমাদের হোটেলের সাইনবোর্ড দেখতে পাচ্ছি, সি বিচ সাফারি ক্যাম্প, সি সাফারি বিচ ক্যাম্প, সরি। এখানে অ্যাড দিয়েছে, আশা করি ঠিক রাস্তায় যাচ্ছি। করে দে। আর 2 কিলোমিটার আছে বলছে, 2.5 কিলোমিটার। কোথায় দিয়ে রাস্তাটা বের করেছে বিচে যাওয়ার জন্য। এখান দিয়ে রাস্তাটা ভালোই বেশ। আমাদের সাথে আরো 2-3টে গাড়ি আছে, In 200 সামনে একটা, meters, পেছনে turn দুটো গাড়ি left আছে। onto Bagda Road. সবাই মনে হয় ওই বিচেই, ওই রিসোর্টটাই যাবে মনে হয়, সিসাবাড়ি বিচ ক্যাম্প। একই রাস্তায় আসছে, এখানে আর কোনো Take the বিচ। next left onto Bagda Road. বাগদা রোডে ঢুকছি এবার। বাবা এখানে আর্টিস্ট দেখো কত রকমের, ওরে বাবা, আমরা সিরিয়ালে সবার ফটো দিয়ে 800 দিয়েছে। meters, turn right. বাবা এই রাস্তায় বাস নিয়ে এসছে কি করে, ভগবান, এই রাস্তায় বাস ঢুকিয়ে দিয়েছে, তো চিন্তার বিষয়। কি করে চালালো এই রাস্তায় বাস? না এইখানে এই রাস্তায় বাস চালানো মানে এক্সপার্ট ড্রাইভার। পুরো গ্রাম, মনে হচ্ছে গ্রামে চলে এসেছি কোনো একটা। দেখো মাটির বাড়ি, গরু, এইসব গলি দিয়ে বিচ ক্যাম্পগুলো। In 200 meters, continue straight. মানে পাড়ার মধ্যে বুঝলে? তার মধ্যে তো বুঝেছি, কিন্তু এখান দিয়ে ভেতর দিয়ে আবার রাস্তা গাড়ি আসলে আবার ব্যাক করে যেতে হবে। দেখেনি। হ্যাঁ In 150 meters, continue straight. বাবা রে, কোথায় দিয়ে যাচ্ছে? রাস্তা দেখুন কি অবস্থা, সরু রাস্তা দিয়ে ঢোকাচ্ছে গাড়ি, তাও গাড়ি যাচ্ছে আমার। ঠিক যাচ্ছি তো? সেটাই তো বলছি। আমার ঠিকই দেখাচ্ছে, ভুলভাল রাস্তা দেখাচ্ছে। ওই তো লেখা আছে ঠিকই যাচ্ছে। বন্ধুরা আমরা সি সাফারি বিচ ক্যাম্প এসে গেছি। আই লাভ সি সাফারি। সাফারি করেই আসতে হলো একবার, যা রাস্তা, তাই জন্যই মনে হয় এই নামটা দিয়েছে, সি সাফারি বিচ ক্যাম্প। তো বন্ধুরা আপনাদের রুম টুরটা করে দিয়ে ওখানে আমরা গাড়ি রেখেছি, আর এখানে কটেজগুলো আছে এদের, আর ওই সামনে ওদিকে আপনার টেন্ট আছে, টেন্টের ব্যবস্থাও আছে, একটা ট্রি হাউসও আছে। আর এখানে কটেজগুলো দেখুন, এখানে একটা বারান্দা লম্বা, এখানে কটেজগুলো লাইন দিয়ে আছে। আমাদের কটেজটা দেখাচ্ছে, আপনার 3 নম্বর কটেজটা দিয়েছে আমাদের। এখানে আপনাদের জুতো খুলে যেতে হবে,
একদম পরিষ্কার, একদম মোছা ঘর, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখুন এখান দিয়ে ঘরটা শুরু হচ্ছে। এইখানে একটা অল আউট ব্যবস্থা আছে মশার জন্য, নাইট ল্যাম্প আছে, একটা উপরে লাইট আছে ফল সিলিংয়ের। এখানে একটা গরমকালে পাখার ব্যবস্থা আছে। আর এখানে দেখুন বেডটা দেখুন, এটা ডাবল বেড না, এটা ট্রিপল বেড। কত বড় বিছানা দেখুন, 3 জন অ্যাডাল্টও ভালোভাবে শুতে পারবেন। আর এখানে একটা, এই দেখুন এখানে একটা ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে আয়না সমেত। এখানে আপনার ছোট্ট ড্রয়ার আছে। আর ওখানে প্লাগ পয়েন্টের ব্যবস্থা আছে, চার্জিং দুদিকেই আছে, মোবাইল বা ল্যাপটপ চার্জ করতে পারেন। আর এখানে একটা আয়না আছে উইথ বেসিক। আর এইখানে বাথরুমটা দেখো, বাথরুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার আছে একটা, জামা ঝোলানোর জন্য কল আছে। আর এখানে ওয়েস্টার্ন কমোড আছে একটা, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। আমাদের এই রুমটা পড়লো টোটাল পার ডে 1800 টাকা পার অ্যাডাল্ট করে, 2 জন 1800, 3600 টাকা, প্লাস হচ্ছে অর্কর পড়বে 1000 টাকা পার ডে, তার মানে 4600 টাকা পার ডে ইনক্লুডিং ফুডিং, 4 টাইমস ফুডিং। তা এইরকম একটা লোকেশানে 1800 টাকা পার ডে, 4 টাইমস ফুডিং, মানে লাঞ্চ দেবে, আপনার ব্রেকফাস্ট দেবে, ওয়েলকাম ড্রিঙ্কস দেবে, ডিনার দেবে। তাই জন্য এই সস্তায় আপনার মনে হচ্ছে এত কম টাকায় এর চেয়ে ভালো আর হতে পারে না। মানে আমার মনে হচ্ছে এটা যথেষ্ট সস্তায়, খুব সুন্দর একটা লোকেশানে, একটা ভালো আপনার ঘোরার একটা, এটা রিসোর্ট বলতে পারেন। দেখুন বাটি করে সাজিয়ে দিয়েছে কি সুন্দর। এখানে আসলে আপনারা কত ধরনের ঝিনুক পাবেন। সানসেট হচ্ছে, বনফায়ারের আয়োজন করেছে, এটা দারুণ লাগছে। আরও এখানে আবার চিকেন বারবিকিউ হচ্ছে, কেমন লাগছে? দারুণ দারুণ। এটা কি হয়, চপ নাকি? এটা কি হয়? মাশরুম ভাজা, পকোড়া, অক্টোপাসও পাবেন, চিংড়ি মাছ আছে, ক্র্যাব আছে,